আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো হঠাৎ একজন একটা, আমি এটাকে উস্কানি বলতে চাচ্ছি, শব্দটা আমি উস্কানি অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি। মানে কেউই না, বিএনপি জাতীয় রাজনীতি এইসব চিন্তা করলে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা, তার গুরুত্ব আসলে ওইরকম কিছু না। এই রিসেন্টলি এটা আমরা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করি তাদের হয়তো খোরাকি এই নাসিরউদ্দিন পাটোয়ারি সোশ্যাল মিডিয়া নেতা, তিনি ভার্চুয়াল নেতা বলা যায়। সেই ভার্চুয়াল নেতা হঠাৎ করে নিজে একটা ডায়লগ দিয়ে বসছেন। এরা তো এই নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপি, নাহিদ ইসলাম, সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ, ইভেন তো জামাত ইসলামী, তারা কেউ তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে চায় না। এখন দেখেন, আমার কাছে প্রশ্নটা জেগেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বলছে প্রয়োজনে মির্জা ফখরুল বা ডক্টর জুবাইদাকে রাষ্ট্রপতি বানান, সে কি বিএনপির দুর্বল জায়গায় আঘাত দিয়ে যাচ্ছে? যে আপনার মানে একটা একটা লোভের টোপ, যে হ্যাঁ মির্জা ফখরুল, আমরা তো মির্জা ফখরুলে চাই রাষ্ট্রপতি, আমরা জুবাইদাকে চাই না, আমরা তো ডক্টর ইউনূসকে চাই না। আমরা তো ডক্টর ইউনূসের কথা বলছি না, আমরা বলছি আপনাদের মির্জা ফখরুল বা জুবাইদুর রহমানকে চান। ইন্টারেস্টিং কি জানেন, এই রাষ্ট্রপতির দিনে এনসিপির লোকজন শপথ নিয়েছিল, উপদেষ্টা হয়েছিল। এই রাষ্ট্রপতির ইউনূস আমলের যত অধ্যাদেশ, 133টা অধ্যাদেশ, এই অধ্যাদেশ সংসদে তারা পাশ হোক এটা চায়। এই অধ্যাদেশ নিয়ে কিন্তু বলে না যে রাষ্ট্রপতি খুব খারাপ, এটা হারাম মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের কাছে, তো তার অধ্যাদেশও হারাম, তার অধ্যাদেশ মানা যাবে না, এইটা আবার বলে না, কিন্তু রাষ্ট্রপতিকে আবার মানে না। মানে কি যে একটা দ্বৈত আচরণ, দ্বৈত রূপ। সেই শাহাবুদ্দিনকে তারা এখন দেখছে যে চেঞ্জ করার ক্ষেত্রে বিএনপির আট টোপ কেমনে দেওয়া যায়, সেই টোপটা মির্জা ফখরুল এবং জুবাইদাকে দিয়ে। যেহেতু বিএনপির মধ্যেও অনেকের ভেতরে এই ইচ্ছাটা আছে বলেই শোনা যায় যে প্রেসিডেন্ট হিসেবে তারা মির্জা ফখরুলকে দেখতে চায়, বা জুবাইদা আরো বিএনপির জন্য স্পর্শকাতর জায়গা, তারেক রহমানের ওয়াইফ ডক্টর জুবাইদা রহমান, যে এই নামটা আসলে পরে কেউ বিরোধিতা করবে না। ফলে এনসিপি এই একটা খুবই সস্তা খেলা খেলার জন্য টোপ দিয়েছে আমার মনে হয় এখনো। কারণ গত 17-18 মাসে এই এনসিপি কে যা যেই রূপে দেখা গেছে, তারা এইবার ইউনূসকে বদলিয়ে সেইখানে ফখরুল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মোহাম্মদ শাহাবুদ্দিনকে বদলিয়ে সেখানে মির্জা ফখরুল অথবা জুবাইদাকে যে দেখতে চায়, এর ভিতরে হীন আরো কোনো উদ্দেশ্য থাকতে পারে। খুব যে সহজ ইচ্ছায় বা সহজ নিয়তে খোলা মনে তারা এই প্রস্তাব দিচ্ছে, সেটা মনে হওয়ার কোনো কারণ আছে কি? নির্বাচনে বিএনপির জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে বিদেশি এক সাংবাদিক বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করেছেন, বাংলাদেশে এখনো অনেক মানুষ আওয়ামী লীগের সমর্থক, তাদের সঙ্গে রিকনসিলিয়েশন কিভাবে হবে? তারেক রহমানের উত্তর ছিল আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। 23শে ফেব্রুয়ারি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় সেজন্য আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া। কিন্তু ঠিক সেদিনে দেখা গেল তারেক রহমান আর সালাউদ্দিন আহমেদের কথার উল্টো সুর। ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে যেটি হরে দরে হত্যা মামলা বাণিজ্য, তারেক রহমানের আমলে এখন সেটি হয়ে গেছে শোন অ্যারেস্ট বাণিজ্য। অনেক কাঠখড় পোড়ানোর পর আদালত থেকে জামিন মিললেও শেষ পর্যন্ত মিলছে না মুক্তি। এই শোন অ্যারেস্টের মাধ্যমে একদিকে পুলিশ, অন্যদিকে স্থানীয় বিএনপি নেতারা বাণিজ্যে নেমেছেন, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে দেশের অনেক জায়গা থেকে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে জুলাই আন্দোলনের হত্যা মামলা নিয়ে চলতো মিথ্যার বেসাতি মামলা হতো, যার তার নামে অনেক ক্ষেত্রে আসল বাদীও যায় না কোথায় কে তার আপনজন হত্যার বিচার চেয়ে মামলা ঠুকেছে। এমনকি জীবিত ব্যক্তিও হঠাৎ জানতে পারেন তাকে মৃত দেখিয়ে হয়ে গেছে মামলা, চলেছে দেদারসে অর্থ উপার্জন। শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তিকে জুলাই আন্দোলনে মৃত বলে দাবি করে মামলা করে সেই মামলায় বহু নিরীহ লোককে ফাঁসানোর রেকর্ডও আছে। অবস্থা এমন দাঁড়িয়েছিল, টাকা না দিলে জেলে যেতে হতো, আর টাকা দিলে বের হয়ে আসা যেত। এসব মামলা বাণিজ্যের অভিযোগ ছিল ইউনূসের নিয়োগকর্তা ছাত্রদের বিরুদ্ধে, কোনো কোনো ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহতের ঘটনায় ঢালাওভাবে করা মামলাগুলোতে আসামি করার ভয় দেখিয়ে টাকা দাবি কিংবা মামলা থেকে নাম খারিজ করে দেওয়ার নামে বাণিজ্যের অভিযোগ দিনে দিনে বাড়লেও অধ্যাপক ইউনূস কিংবা তার উপদেষ্টারা ছিল নীরব দর্শক। উল্টো তাদের কারো কারো বিরুদ্ধে কোটি কোটি টাকার মামলা বাণিজ্যের অভিযোগ আছে। আওয়ামী লীগকে দমনের জন্য অন্তর্বর্তী সরকার এক পর্যায়ে শুরু করেছিল অপারেশন ডেভিল হান্ট। 2 পর্যায়ে চলা
ওই অভিযানে 28,000-এরও বেশি আওয়ামী লীগের নেতাকর্মীকে তখন গ্রেপ্তার করা হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই অভিযানকে রাজনৈতিক দমন হিসেবে বর্ণনা করেছে, কারণ গ্রেপ্তারের ধরনে কোনো সুনির্দিষ্ট অপরাধের চেয়ে রাজনৈতিক পরিচয় মুখ্য ছিল। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা HRW এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো মানুষকে নির্বিচারে আটকে রাখার সংস্কৃতি অন্তর্বর্তী সরকার আমলে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। ধারণা করা হচ্ছিল নতুন নির্বাচিত সরকার আসার পর বাংলাদেশে এই রাষ্ট্রীয় দমন পীড়নের সংস্কৃতির পরিবর্তন ঘটবে। বিশেষ করে বিরোধী পক্ষ হিসেবে অন্তর্বর্তী সরকার আমলে আওয়ামী লীগের উপর যেভাবে নির্যাতন চলেছে সেটি বন্ধ হবে, প্রকৃত দোষীদের শাস্তি হবে, কিন্তু নিরপরাধ ব্যক্তি ছাড়া পাবে। নির্বাচনে জেতার পর এমন আশ্বাস নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানও দিয়েছিলেন, বলেছিলেন আইনের শাসন নিশ্চিত করা হবে। কিন্তু ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বলেছেন, তারেক রহমানের কথাগুলো কেবল কথা হয়েই রয়ে গেছে, কারণ প্রধানমন্ত্রীদের 1 মাস না যেতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের শোন অ্যারেস্ট বা গ্রেপ্তার দেখানো মামলার উপর সরকার অব্যাহত নির্ভরতা ইঙ্গিত দেয়। এ ধরনের আটকাদেশের ক্ষেত্রে বিএনপি সরকার আইনের শাসনের বিষয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বলে মনে করছেন তিনি। দৈনিক প্রথম আলোর এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার আমলে কিভাবে অসত্য মামলা করে রাজনীতিবিদদের হয়রানি করা হতো তার জ্বলন্ত উদাহরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। তার বিরুদ্ধে ডজন খানেক হত্যা মামলা করা হয়েছে। 24শে জুলাই আন্দোলনের পর তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। যখন সংবাদ মাধ্যমে খবর বের হলো সেলিনা হায়াৎ আইভী পরিচালিত আওয়ামী লীগের নেতৃত্বে আসতে পারেন, তখনই একের পর এক মামলা দিয়ে তাকে জেলে পোড়া হয়। একটি মামলায় তিনি জামিন পান তো আরেকটি মামলায় তার নাম ঢোকানো হয়। সর্বশেষ খবর হলো 12ই ফেব্রুয়ারি হত্যার অভিযোগ সহ পৃথক 5 মামলায় তাকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। গত বছরের 9 নভেম্বর জামিন পান কারাবন্দী সেলিনা হায়াৎ আইভী। আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু প্রথম আলোকে বলেন, যেদিন হাইকোর্ট থেকে জামিন পান সেদিনই আরও 5 মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়, যা গত বছরের 18 নভেম্বর মঞ্জুর হয়। আইনজীবী মোতাহার হোসেন বলেন, এই 5 মামলার এজেহারে আইভীর নাম নেই, তিনি দীর্ঘদিন ধরে কারাগারে আছেন, তদন্তের কোনো অগ্রগতি নেই। এসব যুক্তিতে আইভীর জামিন চাওয়া হয়। শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়ে আইভীকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন, কিন্তু সেলিনা হায়াৎ আইভীকে নতুন করে আরেকটি হত্যা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয় 26শে ফেব্রুয়ারি। অন্তর্বর্তী সরকার আমলেও সেলিনা হায়াৎ আইভী জামিন পাওয়ার পর নতুন করে মামলায় তাকে শোন অ্যারেস্টের ঘটনা ঘটেছিল। দেখা যাচ্ছে অধ্যাপক ইউনূসের আমলে যেভাবে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ বা সরকারের রাবার স্টাম্পের মতো কাজ করেছিল, সেভাবেই অক্ষরে অক্ষরে হুকুম পালন করে যাচ্ছে তারেক রহমানের আমলেও। বিশ্লেষকরা মনে করেন, তখন দেশে ছিল অন্তর্বর্তী সরকার, কারণে অকারণে নাগরিকদের জেলে পোড়া হতো, জামিন নিয়েও আদালতে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। কিন্তু নির্বাচিত সরকার একই পথ ধরবে কেন? আইনের শাসনে বিশ্বাসী বলে দাবি করা সরকার আপিল বিভাগের আইনি পথে ভরসা না পেয়ে আইভীকে শোন অ্যারেস্ট করে পূর্বসূরি দেখানোর বিতর্কিত পথে কেন হাঁটল? এর বড় আরেকটি প্রমাণ হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ঘটনাটি। 81 বছর বয়স্ক খায়রুল হকের বয়স বিবেচনা করে জামিন দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের দ্বৈত বেঞ্চ খায়রুল হককে 4টি মামলায় জামিন দেন। পরে আরও একটি মামলায় জামিন দিলে তার মুক্তি পেতে আর কোনো বাধা ছিল না। কিন্তু 12ই মার্চ নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় সাবেক প্রধান বিচারপতি APM খায়রুল হককে। ওই দিন ঢাকার একটি আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। ফলে 5 মামলায় জামিন পেলেও আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি। অথচ পুলিশের পক্ষ থেকে নতুন করে বিচারপতি খায়রুল হককে যে মামলাটিতে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়েছে, সেই মামলার মূল FIR-এ তার নাম ছিল না। সাংবাদিক ডেভিড বার্গম্যান বলেছেন, বিষয়টি পুরোপুরি মন গড়া অভিযোগ। ডেভিড বার্গম্যান বলছেন, কোনো স্থানীয় পুলিশ কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাধীনভাবে এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, এটা বিশ্বাস করা কঠিন। বরং সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্তটি রাজনৈতিক বা আমলাতান্ত্রিক স্তর থেকে আসারই সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। হতে পারে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর থেকেই। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী 23শে ফেব্রুয়ারি সাংবাদিকদের বলেছিলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর যে হরে ধরে মামলা হয়েছে তাতে নিরীহ বহু মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। সে মামলাগুলো যাচাই বাছাই করে দেখার নির্দেশ পুলিশকে দেওয়া হয়েছে।
বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রভাবিত প্রশাসনিক কাঠামোয় গ্রেপ্তারকৃত হাই প্রোফাইল ব্যক্তিদের বিষয়ে বড় সিদ্ধান্তগুলো সাধারণত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ছাড়া নেওয়া হয় না। বিশেষ করে রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলায় যুক্ত পুলিশ কর্মকর্তারা সাধারণত নির্বাহী বিভাগের ইশারা বা সরাসরি নির্দেশনায় কাজ করেন। প্রশ্ন হলো, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে কি বলবেন? তিনি নিজেও একসময় বেআইনি আটক ও গুমের শিকার হয়েছেন। তাহলে কি এখন তার অধীনেও এমন বেআইনি আটক হতে দিবেন? বিএনপি সরকার যদি সত্যি আইনের শাসনের উপর ভিত্তি করে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, তাহলে প্রমাণ করতে হবে ফৌজদারি প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করা হচ্ছে না। কিন্তু পুলিশের এমন উদ্যোগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতা ঠিক উল্টো বার্তাই দেয়। বিএনপি ক্ষমতা আসার পর রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানের একটি চিঠি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়। আইভীর সর্বশেষ জামিনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নোট দেওয়া হয়েছে বলে যেদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল জানিয়েছিলেন, সেদিনই তার অধস্তনদের উদ্দেশ্যে লেখা রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানের এই চিঠিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই চিঠিতে তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসব নেতাকর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী সংগঠিত করেন এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য নির্দেশনা জারি করেন। তবে ওই ডিআইজি চিঠির বিষয়টি স্বীকার করলেও এর উদ্দেশ্য আওয়ামী লীগ নয় এমন দাবি করেন সংবাদ মাধ্যমগুলোর কাছে। কিন্তু সেই দাবি যে সত্যি নয় তা এরই মধ্যে প্রমাণ হয়ে গেছে। শুধু সেলিনা হায়াৎ আইভী নন, জাতীয়ভাবে ন্যূনতম পরিচিত কোনো আওয়ামী লীগ নেতাই এখনো পর্যন্ত জামিন পাননি। তাদের মধ্যে বহুজন আছেন যারা আইভীর মতোই বিনা বিচারে মাসের পর মাস কারাগারে। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা দলগুলোর অনেক নেতাকে একই ভাগ্য বরণ করতে হচ্ছে। এমনকি কোনো দল না করে আওয়ামী লীগকে সমর্থনের জন্য অনেক লেখক, সাংবাদিক ও সংস্কৃতি কর্মীকে ঢালাও হত্যা মামলার শিকার হয়ে 1.5 বছর ধরে জেলে আছেন। তাদের অনেককে জামিন আবেদনের শুনানির সুযোগও পাচ্ছেন না। ইতিমধ্যে জামিনের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কারা হেফাজতেই প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশে বিদেশে সমালোচনা হচ্ছে। শুধু গত ফেব্রুয়ারি মাসে হেফাজতে থাকা অবস্থায় মোট 13 জন বন্দীর মৃত্যু হয়েছে, যেখানে 5 হাজতই আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা MSF গত 1 মার্চ এ তথ্য দিয়েছে। দর্শক, দেশ জুড়ে এখন পুলিশের গ্রেপ্তার বাণিজ্যের নতুন আতঙ্কের নাম সোন অ্যারেস্ট। 28 ফেব্রুয়ারি দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার পতনের পর মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থন করা এলাকায় অবস্থান করে থানা পুলিশের হাতে গ্রেপ্তারের শিকার হয়েছেন তারা। থানায় রেকর্ড হয় একাধিক মামলাকে পুঁজি করে পুলিশ হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। রিপোর্টটিতে ভুক্তভোগী কার কার কাছ থেকে কত টাকা পুলিশ হাতিয়ে নিয়েছে সেটির খতিয়ানও তুলে ধরা হয়েছে। যারা টাকা দিচ্ছেন তারা অবশ্য মামলা থাকা সত্ত্বেও ঘুরে বেড়াতে পারছেন। পুলিশ আবার অনেক ক্ষেত্রে PW বা প্রোডাকশন ওয়ারেন্ট জারি করছেন। এই প্রোডাকশন ওয়ারেন্ট হলো আদালত কর্তৃক জারি করা একটি নির্দেশ, যার মাধ্যমে জেল হাজতে থাকা কোনো আসামিকে অন্য একটি মামলায় বা শুনানির জন্য আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এটি সাধারণত গ্রেপ্তারি পরোয়ানা থেকে ভিন্ন, কারণ আসামি ইতিমধ্যে পুলিশের হেফাজতে থাকেন। জানা গেছে, জুলাই বিপ্লবের মামলায় জামিন পাওয়া ব্যক্তিদের ঢাকার বিভিন্ন থানায় থেকে অজ্ঞাত আসামির তালিকায় অন্তর্ভুক্তি করে আদালতে আবেদন করতে পাঠানো হয়। ফলে জামিন পেলেও পরের দিন নতুন মামলার আসামি করা হচ্ছে। কোনোদিন খিলগাঁও থানার, আবার পরের দিন মিরপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। নতুন সরকারের আমলে এরই মধ্যে নতুন করে চলছে ধরপাকড়। গত 21 ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে গিয়ে ময়মনসিংহ, টাঙ্গাইল, নোয়াখালী সহ বিভিন্ন স্থানে বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার হয়েছেন, যেখানে সরকার নিজেই বলছে 5 আগস্টের পর দায়েরকৃত মামলাগুলো যাচাই বাছাই করে নিরীহ আওয়ামী লীগ কর্মীদের রেহাই দেওয়া হবে। সেখানে নতুন করে গ্রেপ্তার কি বার্তা দেয়? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বিষয়টি তুলে ধরে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে পরে বহুবার প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার কথা বলেছেন। রাজনীতি সচেতন সবাই এটিকে সাধুবাদ জানিয়েছিল, কিন্তু সেই সাধুবাদের প্রতিফলনের বিপরীত চিত্রই দেখা যাচ্ছে নতুন সরকারের গত 1 মাসে। এখন এ পর্যন্ত আপনি যেটা বললেন যে অপারেশন ডেভিল হান্ট নাকি কি শয়তান হান্ট নাকি
এর আগে ছিল অপারেশন ক্লিন হার্ট। এইবার মনে করেন যে আপনি যেটা বললেন দমন নিপীড়ন, এরা তো বাদ রেখেছে কি দমন নিপীড়নে? কোথাও কি বাদ আছে? এদের তো আর্মি নামানোর দরকার নাই, পুলিশের না পদ বদলের দরকার নাই। এরা তো ফেসবুকে পোস্ট দিলে 2.5 ঘন্টা পেটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এগুলো করার দরকার কি? বরং এগুলো করে বিএনপি বিপদে পড়লো। বিএনপির আসলেই বুদ্ধি কম। ওই যে পাঠশালা, ওই যে আপনার ম্যাক্সিম গোর্কির একটা উপন্যাস পড়েছিলাম, ওই স্তরটা যে না, ওই স্তরের বুদ্ধি তোর চেয়েও কম। বিষয়টা এরকম যে বিএনপির বুদ্ধি জামাতের চেয়েও কম। এরা হয়তো এই রদ বদল করলো, ঠিক আছে, যে ওই স্তরটা যে কিনা তার বুদ্ধি মানুষের চেয়েও কম। তো বিএনপির দশা হয়ে গেছে তাই সেই পাঠশালা সেই উপন্যাসের মতো। এরা রদ বদল করে বিপদে পড়লো। আমাদের অবশ্য সৌভাগ্য, আমাদের জামালপুরে একজন অতিরিক্ত আইজিপি পেয়ে গেলাম। আমরা জামালপুর গর্ব করতে পারবো, একজন হয়েছে আমাদের জামালপুর জেলায় আর কি, উনি একজন জামালপুরি। যাই হোক, আমরা এও শুনেছি যে যাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা না, শুধু চাকরি চলে গিয়েছিল তাদেরও নাকি নিয়োগ দিবে। সত্য মিথ্যা জানি না, যদি সত্য হয় তাহলে বাংলাদেশে আরেক রেকর্ড হবে। তাহলে ভবিষ্যতে কোনোদিন যদি আমাদের রোকেয়া আপাকেও দেখি যে আইজিপি হিসেবে নিয়োগ দিছে, অন্যায় হবে না। কারণ তারা যদি যদি রিটায়ার্ড লোক বা চাকরি চলে যাওয়া লোক নিয়োগ দেওয়া যায়, তাহলে আমাদের রোকেয়া আপাকে দেওয়া যাইতে পারে, কোনো সমস্যা নেই। এটা করে তারা ভালো করতেছে, আপাদের সুবিধা করে দিচ্ছে। তো আপনি যেটা বলেছেন যে এইখানে তার দমন নিপীড়ন করতে গিয়ে তারা বরং আওয়ামী লীগকে এগিয়ে দিবে। প্রতি মুহূর্তে তারা এমন কিছু করতেছে, প্রতি মুহূর্তে, যে আওয়ামী লীগের কোনো ভালো কাজও করতে হবে না, মন্দ কাজও করতে হবে। এমনিতেই মানুষ আওয়ামী লীগের নামে তসবিহ তেলাওয়াত শুরু করে দিবে। আর ওই যে আমাদের আমাদের বিজ্ঞ আলোচক যেটা বললেন, আমার কাছে খুব ভালো লাগলো। সেটা হলো যে যে তারা একই ব্যক্তি, মানে একই মায়ের পেটের ভাই দুই দলে গিয়ে বসে আছে, মানে সালিশ বিচার করতেছে একই পরিবারের দুইজনই সালিশিয়ান, পক্ষেও বিপক্ষেও। খুব মজা লাগতেছে আমার অবশ্য। আমরা দেখলাম একদল বলতেছে, তাদের এরকম ইশারা দেয় জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, তোমরা উঠো উঠো, কিন্তু তার নিচেই যে তার সাথেই যে যিনি বসে আছেন বীর বিক্রম, তিনি আবার স্বাধীনতা বিরোধীদের শোক প্রস্তাব গ্রহণ করেন। এই যে যে তাদের ফাইজলামি, তাদের যে পদামি, তাদের যে কৌতুক, মানে সার্কাস দেখাচ্ছে জনগণের সাথে, এগুলো মানুষ বুঝে গেছে। আর আপনি যেটা বললেন নিপীড়ন চলছে 17 মাস আগে, ইউনুসিয়া জাহেলিয়াত যুগেও চলেছে, এখনো চলছে, ততদিন চলবে যতদিন শেখ হাসিনা ফিরে না আসতেছেন। চলতেই থাকবে, ওটা আমরা জানি, এটা নতুন কিছু না। কারণ আপনারা জানেন যে জামাতের জামাতের মহামান্য যারা আল্লাহর আইন বাস্তবায়ন করবে, তারা বলে ফেলেছে যে সমস্ত আওয়ামী লীগাররা ঘরের বাইরে থাকে তাদের বউর উপরে তাদের হক আছে। এরকম ফতোয়া আমরা বলতে শুনেছি। এরপরে তো আর আর কি আপনি নির্যাতন করতেছেন? তাদের ব্যবসা দখল করেছেন, তাদের চাকরি বাকরি নাই, ছাত্র হাজার হাজার ছাত্রের ছাত্রত্ব নাই। হাস্যকর ব্যাপার। স্বাধীন দেশে যদি একটু পরাধীন দেশ হতো, শুধুমাত্র একটা রাজনৈতিক দলের সদস্য হওয়ার জন্য আপনি তার ছাত্রত্ব ধ্বংস করে দিতে পারেন? যেখানে আপনি খুনিদের জায়গা দিয়েছেন, ধর্ষকদের জায়গা দিয়েছেন, খোদ খোদ সংসদে রয়েছে যারা ধর্ষণ হত্যা মামলার খুনের সাজাপ্রাপ্ত আসামি, তারা এখানে সাংসদ হয়ে গেছে। আর আপনি তখন একজন ছাত্রের ছাত্রত্ব নয়। আমার জামালপুর জেলার বেশ কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েটের ছাত্রদের ছাত্রত্ব নাই। আমি শুনে অবাক হয়ে গেলাম। এবং যে মানুষটা ছাত্রত্ব নাই, রাজনৈতিক জীবনে সে কোনোদিন সন্ত্রাস করেছে কিনা আমার জানা নাই, তাকে আমি কয়েকজনকে ব্যক্তিগতভাবে চিনি। আপনি কি কারণে তার ছাত্রত্ব ধ্বংস করে দেন? আর ছাত্রত্বের কথাই বা কি বলবো, যে দেশে 32 নম্বর ভেঙে ফেলা হয়, গণ মামলার আসামি করে জননেত্রী শেখ হাসিনা ফাঁসি দেওয়া হয়, যেই যেই হত্যা মামলার চার্জশিট দেওয়ার আগে তাদের পোস্টমর্টম রিপোর্ট নাই। তো এদের আর কি পুলিশের রদবদল করতে হবে? এরা এখন বিজনেস করবে, তাদের এখন দরকার। যেমন 17 মাসে জামাত তার তার পছন্দের মতো, শুনেছি জামাতের নাকি 33 জন ডিসি ছিল। ভাবা যায়, দেশে জেলায় 64, 33 জন ডিসি জামাতে। তো বিএনপি এসে তো ওগুলো করবেই, কারণ বাংলাদেশটা এখন গণিমতের মাল, যেটা আমি ইউনুসিয়া আমলেই বলেছি। এখন তো মুসলেকা দেশের মাল হয়ে গেছে। এখন মুসলেকা সরকার, মুসলেকা বিরোধী দল, মুসলেকা এমপি, মুসলেকা মন্ত্রী আমরা দেখতে পাচ্ছি। আপনি এই দেশটাতে এখন গণিমতের মাল বানিয়ে ফেলা হয়েছে। যে যেভাবে পারে সুযোগ সুবিধা নিতে থাকবে তারা। আপনি দেখেন, তারেক রহমানের মাকে ঘোষণা করা হলো, খালেদা জিয়াকে ঘোষণা করা হলো তিনি নাকি প্রথম মুক্তিযোদ্ধা। প্রথম মুক্তিযোদ্ধাদের দলের যদি সংসদের প্রধানমন্ত্রী হয় তার পুত্র, আবার তার পিতা নাকি আবার স্বাধীনতার ঘোষকেই দাবিও তিনি করেন, তারা এখানে কিভাবে জামাতারা বসে থাকে সেই সংসদে? আবার দেখলাম একজন রয়েছেন মহামান্য পার্থ, তিনি বলেছেন যে এই সংসদ অধিবেশনের সৌন্দর্য হচ্ছে এখানে নাকি স্বৈরাচার নাই। আমিও পোস্ট দিয়েছি
যে কোনো একদিন সময় আসবে যখন এই সংসদে দাঁড়িয়ে কেউ না কেউ বলবে যে এই সংসদের সৌন্দর্য হচ্ছে কোনো রাজাকার আলবদর আল শামস নাই, কোন ইউনূসের দোসরেরা এখন এই সংসদে নাই। জাস্ট এটা হয়ে যেতে পারে, খুব বেশি দিন লাগবে না। আমরা দেখেছি, ইতিহাস বলে যারা সবসময় ক্ষমতাকে আঁকড়ে ধরার চেষ্টা করেছে তারাই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আর আপনি যেটা লিখেছেন দমন নিপীড়ন, তারা অবশ্যই দমন নিপীড়ন করতেছে এবং করবে যতক্ষণ না আওয়ামী লীগ রুখে দাঁড়াবে এবং ক্ষমতা কিনে না আসবে। কথা ছিল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সব নির্বাচিত এমপি শপথ নেবেন, তারা সংবিধান সংস্কার করবেন, তারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন। কিন্তু নির্বাচনের পরে দেখা গেল বিএনপি পুরা ইউটার্ন নিয়েছে। তারা বলছে সংবিধান সংস্কার পরিষদের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নেই, সুতরাং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জামাত এই বিষয়টি নিয়ে খুবই সিরিয়াস, এবং এটা নিয়ে আসলে কি হচ্ছে, জামাত যে ব্যাপক আন্দোলনের হুমকি দিচ্ছে আসলেই কি তাই, নাকি এই হুমকির আড়ালে জামাত বিএনপির সাথে কোনো নেগোসিয়েশন করছে? জামাত বিএনপির কাছে 12টা মন্ত্রণালয় চেয়েছে। জামাত বলছে যে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের আমলে বিরোধী দল হিসেবে থেকেও 4-5টা মন্ত্রণালয় পেতে পারে, তাহলে জামাত কেন তার বর্তমান স্ট্রেংথ, ভোটের হার সব মিলিয়ে 12টা মন্ত্রণালয় পাবে না? তারাও এখন শেখ হাসিনার মডেল অনুসরণ করতে চায়। তারা জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দল হতে চায়, এবং ইউনূসের আমলে মূলত প্রশাসনে, সচিবালয়ে যেভাবে জামাতে ইসলাম প্রভাব খাটিয়েছে, তাদের ক্ষমতার একটা মজা পেয়ে গেছে তারা। এই ক্ষমতার লোভে, এই ক্ষমতার থেকে তারা আর দূরে থাকতে চায় না। সুতরাং তারা এখন হুমকি দিচ্ছে, হয় মন্ত্রণালয় দাও, নইলে ব্যাপক গণ আন্দোলন। ঈদের পরে জামাতে ইসলাম বা তাদের যে 11 দলীয় জোট, তারা কি আদৌ আন্দোলন গড়ে তুলবার মতো ক্ষমতা, সক্ষমতা রাখে? এদিকে তারেক রহমান তার ঘনিষ্ঠ মহলে স্পষ্ট জানিয়ে দিয়েছে 12টা মন্ত্রণালয় জামাতকে দেবার প্রশ্নই ওঠে না। তিনি বলেছেন যে আমার এমপিদেরই আমি ঠিকমতো প্রোভাইড করতে পারছি না, আমি জামাতকে কেন 12টা মন্ত্রণালয় দেব? অর্থাৎ ওই জাতীয় পার্টি যেমন মন্ত্রণালয় পেয়েছিল, আপাতত যেটা মনে হচ্ছে জামাত ইসলামকে সে ধরনের মন্ত্রণালয় দেয়া হবে না। জামাত পারলে ঈদের পরে আন্দোলন করুক বা না করুক। এদিকে একটি বিএনপির সূত্র জানিয়েছে যে আগামী মে মাসের মধ্যে প্রশাসনের সব জায়গা থেকে জামাতের যেসব অনুসারী রয়েছে, সমর্থিত লোকজন রয়েছে, তাদের সরিয়ে দেওয়া হবে। এই প্রশাসন জামাত মুক্তকরণের দায়িত্ব দেওয়া হয়েছে একজন উপদেষ্টাকে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। তো এখন দেখা যাক, একদিকে জামাত সরকারের ভাগ চাইছে, মন্ত্রণালয়ের ভাগ চাইছে, ক্ষমতার হালুয়া রুটির ভাগ চাইছে, আর একদিকে বিএনপির একটা অংশ প্রশাসন থেকে জামাতকে তাড়িয়ে দিতে চাইছে। তো এখন দেখা যাক এটার কি পরিণতি হয়। এদিকে সংসদে ইউনূসের আমলে করা 135টা অধ্যাদেশ উত্থাপিত হয়েছে, এবং সেগুলো যাচাই বাছাই কমিটিতে পাঠানো হয়েছে। 2রা এপ্রিল এগুলো আবার সংসদে ফেরত আসবে। তাদের মতামত থাকবে যে কোন কোন অধ্যাদেশটাকে বাতিল করা হবে, কোন কোনটা নিয়ে আলোচনা হবে। যেসব অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে না বা বিল আকারে আসবে না, তারা 30 দিনের মধ্যে, অর্থাৎ 12ই এপ্রিলের পরে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। আর যেসব অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে, কিছু কিছু অধ্যাদেশ তারা গ্রহণ করবে বিএনপি। আর এই যে সংবিধান সংস্কার পরিষদ, জুলাই সনদ, এখানের অনেকগুলো পয়েন্টেই কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। যেমন এই সংস্কার পরিষদ মানলে একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না। তার মানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করতে হবে, হয় তিনি বিএনপির চেয়ারপারসন থাকবেন অথবা প্রধানমন্ত্রী থাকবেন। এটা বিএনপি মানবে না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য, এটাও বিএনপির মানবার কোনো কারণ আপাতত আমি দেখছি না।
এছাড়া পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটা তো বাবা আমেরিকা না, এটা তো দক্ষিণ এশিয়ার একটা দেশ বাংলাদেশ, এবং এটাও বিএনপি মানবে না। এরকম এগুলো খুব মোটা দাগের কথা বলে, এরকম সংবিধান সংস্কার উচ্চকক্ষ এরকম অনেক কিছু আছে যেগুলো অনেকগুলো মানা হবে না, কিছু আলোচনা হবে। তো এই অবস্থায় আমরা দেখবো এরপরে যেটা বলছিলাম যে আইসিটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আইসিটি আপনারা জানেন যে এটি মূলত আওয়ামী লীগ সরকারের আমলে করা হয়েছিল। বেসিক্যালি 71 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন যেসব যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল তার বিচার করবার জন্য। কিন্তু ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ সম্পূর্ণ অবৈধভাবে এটাকে অধ্যাদেশের মাধ্যমে আরো অনেক মামলা এখানে আইসিটিতে বিচারের জন্য ঢুকিয়ে দিয়েছে, যেগুলো সম্পূর্ণ বেআইনি। এবং এটা আদালতে চ্যালেঞ্জ হইলে ডেফিনেটলি এটা মানে আদালত যদি স্বাভাবিকভাবে বিচার করে তাহলে এগুলো অবৈধ বলে পরিগণিত হবে। এখন আইসিটির ফেট নিয়ে কিন্তু কথাবার্তা চলছে এবং অনেকেই মনে করছে যে এই অধ্যাদেশটি হয়তো আহ, সংসদে উত্থাপিত হবে না, যদি উত্থাপিত হয়ও আলোচনার পরে এটি বাতিল হয়ে যেতে পারে। এবং তার লক্ষণ আমরা দেখছি যে আইসিটিতে যে চলমান মামলাগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি গো স্লো স্টেজে চলে গেছে। তারা ধীরে চলো নীতি অবলম্বন করেছে। বিশেষ করে সেনাবাহিনীর যে মামলাগুলো তাদের হাজিরা রয়েছে এই মাসের 27শে মার্চ, 29শে মার্চ এবং 7ই এপ্রিল, এই 3 দিনে সেনা কর্মকর্তাদের হাজিরার কথা রয়েছে আইসিটিতে। কিন্তু এখন যতদূর মনে করা হচ্ছে হয়তো এই 3টি হাজিরার তারিখ এই দিন তাদের হয়তো আসতে হবে না। এবং আইসিটিতে এই যে অবৈধভাবে বিভিন্ন মামলা, এই যে সাংবাদিক বলেন বা যে কাউরে ধরে আইসিটির মামলায় আসামি করে দিয়েছে, এই টোটাল বিষয়টা বাতিল হয়ে যাবে বলেই এখন কিন্তু ধারণা করা হচ্ছে। এবং আইসিটির যে দুর্নীতি আমি কিছু বলেছি, এখনো আমার কাছে আরো কিছু ইনফরমেশন আছে যেটা আমি পরে দেব। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যে চিফ প্রসিকিউটর যিনি ছিলেন তাজুল ইসলাম, তিনি তো সরকারি বাড়ি থেকে চলে গিয়ে এখন তিনি নিজে একটি ভাড়া বাড়িতে উঠবেন, কিন্তু ঢাকা শহরে তিনি বাড়ি ভাড়া পাচ্ছেন না। আবার তিনি দেশের যে অবস্থা তাতে তিনি সৌদি আরব চলে গেছেন উমরা হজের নামে। অনেকেই বলছেন যে তিনি পালিয়ে গেছেন এবং তার আর কিন্তু ফেরার কোনো লক্ষণ নেই। তার সাথে তার পরিবারের সদস্য গেছেন এবং সর্বশেষ শুনলাম যে তার শ্বশুর বাড়ির লোকজনও সৌদি আরব চলে গেছে। হ্যাঁ, তারা এক ধরনের ভয়ের মধ্যে আছে। এই যে রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ড, যেটা নিয়ে সেই গত 16ই জুলাই 2024 সালের যে হত্যাকাণ্ডটা পুরা জাতিকে নাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু এখন তো দেখছি যে আবু সাইদকে আসলে পুলিশ হত্যা করেনি, তাকে ওই ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে অনেক পরে হাসপাতালে আনা হয়েছিল এবং তার মাঝখানে এমন কিছু ঘটেছে যে কারণে আবু সাইদ কে খুন করা হয়েছে বলা যায়। তো ওই খুনটা পুলিশের গুলিতে নয়, অন্য কোথাও কোনো কারণে হয়েছে। এবং পোস্টমর্টেম রিপোর্টটা যদি কেউ নিরপেক্ষভাবে দেখে তাহলে বোঝাই যায় যে পুলিশের গুলিতে নয়, মাথার পেছনের আঘাতে আবু সাইদ মারা গেছে। এই আবু সাইদের মামলায় অনেক পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। রংপুরের একজন এসি তার আসামি হবার কথা হিসাব অনুযায়ী, কিন্তু দেখা গেল সে হয়ে গেছে সাক্ষী। কিভাবে সাক্ষী হলো? এর জন্য আরেক আইনজীবী জামাত নেতা শিশির মনিরের মাধ্যমে 2 কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে এই তাজুল ইসলামকে। এই তাজুল ইসলামকে 2 কোটি টাকা ঘুষ দিয়ে আসামি যার হওয়ার কথা সে হয়ে গেছে এই মামলার সাক্ষী। এবং যিনি সাক্ষী হয়েছেন এই পুলিশ কর্মকর্তার বাবার পেনশনের টাকার কেনা বাড়ি বিক্রি করে এই 2 কোটি টাকা শিশির মনিরের হাতে তুলে দেওয়া হয়েছে, যেটা পরে তাজুলকে দেওয়া হয়েছে। এখন তো বোঝা যাচ্ছে যে আইসিটির যে ঘুষের কথা শোনা যাচ্ছে তাতে তাজুলের সাথে এই শিশির মনিরের সম্পৃক্ততাও এখন শোনা যাচ্ছে। সুতরাং আইসিটির ভবিষ্যৎ মানে বিশেষ করে এই যে অধ্যাদেশের মাধ্যমে যে যা ইচ্ছা যে কোনো রকমের কেস যেটা আইসিটির আসলে এখতিয়ারের মধ্যে পড়ে না সেগুলোকে যে ঢোকানো হয়েছিল সেগুলো সম্ভবত বাতিল হয়ে যাবে। এবং আইসিটি নিয়ে আরো অনেক কথা আছে যেটা এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না। সুতরাং ক্ষমতার লোভে পড়ে জামাত
মন্ত্রণালয় না পেলে ঈদের পরে কি করে এবং মন্ত্রণালয় যে পাবে না সে ধরনের ইঙ্গিত আমরা পেয়েছি। এখন জামাতকে আমরা দেখতে চাই। সৎ লোকের শাসন চাই বলে যে জামাত বড় গলায় চিৎকার করতো গত 18 মাসে, সেই জামাতের স্বরূপ আমরা দেখে ফেলেছি। জামাত ইউনূস মিলে দেশটাকে যে রসাতলে নিয়ে গিয়েছিল, এবং সম্প্রতি জামিনপ্রাপ্ত সাংবাদিক আনিস আলমগীরের একটা কথা দিয়ে শেষ করছি, যে ডক্টর ইউনূস তার এই শাসন আমলে যত আকাম করছে, যত পাপ